So hello man, welcome everyone. Welcome সকলকে the way of solution and TWS Academy তে আজকে আমরা নিয়ে চলে এসেছি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিকে সেশন। সেটা হচ্ছে গিয়ে কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট স্যার, সেটা কিন্তু আমাদের আপকামিং পঞ্চায়েতের পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে পঞ্চায়েতের ভ্যাকেন্সি কিছুদিনের মধ্যেই আসতে চলেছে, তার রিলেটেড প্রিপারেশন যারা করছো তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট জিকেজিএস এর সেশন নিয়ে আজকে আমরা চলে এসেছি। শুধুমাত্র পঞ্চায়েতের পরীক্ষার্থী নাও, এছাড়াও তোমরা যারা রাজ্য পুলিশের কনস্টেবল বা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের 10th লেভেল এর জন্য যে পরীক্ষাগুলো হয় তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই 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 ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তাহলে দেরি না করে আজকের প্রথম প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 1 বলা হচ্ছে স্যার কি, বখতিয়ার খিলজি কত সালে বাংলা আক্রমণ করেন? বখতিয়ার খিলজি কত সালে বাংলা আক্রমণ করেন? আমরা সকলেই জানি যে মুহাম্মদ ঘুরি, তাই না, মুহাম্মদ ঘুরি, সেই মুহাম্মদ ঘুরির একজন অন্যতম বিশ্বস্ত সেনাপতির নাম হচ্ছেন গিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যিনি বাংলা আক্রমণ করেছিলেন মোহাম্মদ ঘুরির জীবনের শেষকালের পর্যায়ে বা সময়কালের দিকে আমরা বলতে পারা যায়। তাহলে কত সালে তিনি বাংলা আক্রমণ করেছিলেন? সঠিক উত্তরটা হচ্ছে স্যার আমরা দেখে নেব, অপশন নাম্বার বি হবে এটার রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হবে এটার রাইট অ্যান্সার, 1204 সাল। ঠিক আছে, চলেন 1204 সাল। তো সঠিক উত্তরটা দেখে নিই আমরা, 1204 সাল। কোশ্চেন নাম্বার 2, তুঘরিল খাঁ কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন? তুঘরিল খাঁ কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন? যার বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করবেন তিনি দিল্লি সালতানাতের একজন শাসক ছিলেন। আর তুঘরিল খাঁ বেসিক্যালি কে, সেই দিল্লি সালতানাতের টাইমে যিনি বাংলার শাসনভার যার হাতে ছিল তিনি হচ্ছেন তুঘরিল খাঁ। তো কার বিরুদ্ধে তিনি বিদ্রোহটা ঘোষণা করবেন সেটা হচ্ছে কি আমাদের বলবন, মানে দাস বংশের একজন সুলতান। সকলেই আমরা জানি যে দাস বংশের প্রথম শাসক বা প্রতিষ্ঠাতা হচ্ছেন গিয়ে আমাদের কুতুবউদ্দিন আইবক, তারপর তার বড় ছেলে আরাম শাহ, তারপরে ইলতুৎমিশ মানে শামসুদ্দিন ইলতুৎমিশ যাকে আমরা বলি। শামসুদ্দিন ইলতুৎমিশের পরে আসছেন রুকনুদ্দিন ফিরোজ শাহ, দেন আসছেন সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়ার পরে তিনজন শাসক হবেন বাহরাম শাহ, মাসুদ শাহ, নাসির উদ্দিন মেহমুদ। এই নাসির উদ্দিন মেহমুদের পরবর্তীকালে যিনি আমাদের দাস বংশের শাসনভারের দায়িত্বটা নেবেন তিনি হচ্ছেন গিয়াস উদ্দিন বালবান। ঠিক আছে, যিনি হচ্ছেন গিয়ে বা যার বিরুদ্ধে তুঘরিল খাঁ কি করবেন, তৎকালীন বাংলার শাসনকর্তা, তিনি কিন্তু বিদ্রোহটা ঘোষণা করবেন। ঠিক আছে, তাহলে স্যার সঠিক উত্তরটা আমরা দেখিনি। সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, সিধু ও কানহুর নামে কোন বিদ্রোহ জড়িত, বা সিধু কানহু এনারা কোন বিদ্রোহের সাথে জড়িত? তৎকালীন ব্রিটিশ ভারতের কোন বিদ্রোহের সাথে এনারা আমার জড়িত? সিধু এবং কানহু। তাহলে সঠিক উত্তরটা দেখে নিই, অপশন নাম্বার ডি হবে স্যার এটার রাইট অ্যান্সার, সাঁওতাল বিদ্রোহের সাথে কিন্তু তারা আমার জড়িত। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, যে ডিএনএ তে নাইট্রোজেন বেস, সরি এখানে প্রশ্নটা একটু চেঞ্জ হওয়া উচিত ছিল, যে ডিএনএ তে যে নাইট্রোজেন বেস আমার অনুপস্থিত সেটা কোনটা? ডিএনএ তে যে নাইট্রোজেন বেস আমার অনুপস্থিত সেটা আমার কোনটা? ডিএনএ তে যে হবে। ঠিক আছে, একটু ঠিকঠাক করে নিও। চলো স্যার, তো এখানে আমরা সকলেই জানি যে একটা ডিএনএ নিন চাই আরএনএ নিন, এই ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কি দেখতে পাই? নাইট্রোজেন বেস দেখতে পাই, প্লাস তার সাথে পেন্টোজ সুগার, রাইবোজ সুগার দেখতে পাই, তার সাথে ফসফেট গ্রুপগুলোকে আমরা দেখতে পাই। বলবেন ইয়েস স্যার, এ তো জানা কথা। এবারে ডিএনএ আর আরএনএ এর মধ্যে মূলত দুটো টাইপের বেসকে দেখতে পাওয়া যায়, যার মধ্যে একটাকে বলা হয় আমাদের পিউরিন, অ্যানাদার ওয়ান যেটা ইম্পর্টেন্ট তাকে আমরা বলি হচ্ছে কি পিরিমিডিন। পিরিমিডিন। উল্টো দিকে সেম প্রসেসেও ভাগ করব আমরা কাকে? আরএনএ এর মধ্যে, যে আরএনএ এর মধ্যে দু ধরনের নাইট্রোজেন বেস পাওয়া যায়, যার মধ্যে প্রথমটাকে আমরা নাম দিয়েছি পিউরিন এন্ড সেকেন্ডেরটাকে আমরা নাম দিয়েছি হলো পিরিমিডিন। সেকেন্ডেরটাকে আমরা নাম দিয়েছি পিরিমিডিন। ঠিক আছে, ওকে স্যার, বুঝলাম। এবারে পিউরিন বেসটা কিন্তু মূলত আমার দু ধরনের হয়, যার মধ্যে একটাকে বলা হয় অ্যাডেনিন, আরেকটাকে বলা হয় গুয়ানিন। আচ্ছা, এবারে স্যার এই ডিএনএ এর পিউরিন বেস আর আরএনএ এর পিউরিন বেস এই দুটো হচ্ছে কি সেম টু সেম, ওকে, বাট পিরিমিডিন হচ্ছে কি আমাদের থাকে থায়ামিন
এবং তার সাথে থাকে হচ্ছে কি সাইটোসিন, থায়ামিন এবং সাইটোসিন। উল্টো দিকে স্যার এখানে আমরা পিরিমিডিন কি দেখব, ইউরাসিল এবং আরেকটা হচ্ছে গিয়ে আমাদের কি, আরেকটা হলো কি আমাদের এই সাইটোসিনটা। তো তার মানে বলছে ডিএনএ তে কোন নাইট্রোজেন বেসটা আমার অনুপস্থিত। একটু ডিটেলসে আমরা বলে ফেললাম এটা ঠিকই, তার মানে স্যার ইউরাসিল, কারণ ইউরাসিল আরএনএ তে উপস্থিত, ডিএনএ তে নয়। তার মানে থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন সব কটাই ডিএনএ তে উপস্থিত। সঠিক উত্তর কোনটা হবে, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে স্যার, চলেন পরেরটায় যাওয়া যাক। তো সঠিক উত্তর ইউরাসিল। গান্ধীজিকে প্রথম মহাত্মা বলেন কে? গান্ধীজিকে প্রথম মহাত্মা বলেন কে? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, বান্ধর হয়ে গেছে এটা, সরি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সর্দার প্যাটেল। তাহলে গান্ধীজিকে যিনি আমার প্রথম মহাত্মা বলবেন তিনি হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, চলো স্যার পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6 এ আমরা চাই, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? খুব ইজি একটা প্রশ্ন দেওয়া হয়েছে, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত, পুলিন বিহারী দাস, বিবি গাঙ্গুলি নাকি ক্ষুদিরাম বোস? স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? বলে ফেলেন। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত, পুলিন বিহারী দাস, বিবি গাঙ্গুলি নাকি আমাদের ক্ষুদিরাম বোস বা ক্ষুদিরাম বসু? তাহলে সঠিক উত্তরটা দেখে নেব আমরা। অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অশ্বিনী কুমার দত্ত। ইনি কিন্তু স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন। সাতেরটায় চলে আসো। গান্ধীজি কত সালে ভারতের দক্ষিণ আফ্রিকা থেকে আসেন? বা গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? বলে ফেলো। সঠিক উত্তরটা কি হতে পারে? একদম ইজি প্রশ্ন। এই পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র আমরা পঞ্চায়েতের জন্যই প্রিপারেশন করছি তাই নয়, আমরা কিন্তু অন্যান্য 10th লেভেলের এক্সামেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলোকেই হতে দেখতে পারি। ঠিক আছে, তো বলা হচ্ছে স্যার যে গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? সালটা সকলে এখানে জেনে নাও। অপশন নাম্বার সি, 1915 সাল। ঠিক আছে, 1915 সালে তিনি ভারতে আসেন। আটেরটা কি বলছে, ডলোমাইট কোন জাতীয় শিলার উদাহরণ? বা ডলোমাইট কোন জাতীয় শিলার উদাহরণ? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা নাকি কোনটি নয়? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা নাকি কোনটি নয়? ঠিক আছে, ডলোমাইট স্যার কোনটার সাথে আমার সম্পর্কিত? তো ঠিক আছে স্যার, ডলোমাইটটা প্রধানত হলো আমার একটা আকরিকের উদাহরণ, যে আকরিকের সংকেত হলো CaCO3.MgCO3। ঠিক আছে, আর এটা কোন জাতীয় শিলার উদাহরণ যদি আমরা দেখি তাহলে অপশন নাম্বার বিটাকে আমরা করে নেব পাললিক শিলা বা সেডিমেন্টারি রকের জায়গাটা। ঠিক আছে, চলো নয়টা বলো। সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করে? 60 বছর, 62 বছর, 64 বছর নাকি 65 বছর? সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করে? তাহলে সঠিক উত্তরটা কি হবে আমাদের? অপশন নাম্বার ডি, 65 বছর হবে স্যার আমার কিন্তু এটা রাইট অ্যান্সার। 10এরটায় চলে আসছি। প্রতি বছর কমপক্ষে কতবার পার্লামেন্টের অধিবেশন হয়? প্রতি বছর কমপক্ষে কতবার পার্লামেন্টের অধিবেশন হয়? এখানে জিনিসটা ভালো করে দেখবে, কমপক্ষে কতবার হতেই হবে বলা হয়েছে, কটা হয় সেটা কিন্তু বলেনি। সচরাচর আমরা জানি যে আমাদের ভারতীয় সংবিধান বা যখনই যে সরকারি ক্ষমতায় আসুন না কেন বছরে হচ্ছে গিয়ে 3টে অধিবেশন হয়ে থাকে, যার মধ্যে প্রথমটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বাজেট অধিবেশন, যেটা একদম বছরের শুরুতেই হয় ফেব্রুয়ারি মাস নাগাদ, সেটা হচ্ছে গিয়ে বাজেট অধিবেশন, তাই না? বাজেট অধিবেশনটা হচ্ছে কি দীর্ঘস্থায়ী, মানে অনেক দিন ধরে এটা আমার চলে। বাজেট অধিবেশনের পরে যেটাকে আমরা দেখি সেটা হচ্ছে কি বর্ষাকালীন অধিবেশন বা বাদল অধিবেশনের জায়গাটা। স্যার বাদল অধিবেশনটা কখন হয়? ওই তুমি ধরে নাও জুলাই থেকে অগাস্ট এইরকম টাইমটায় আমরা দেখতে পাই। আরেকটা হয় শীতকালীন অধিবেশন বা উইন্টার সেশন, শীতকালীন অধিবেশন। ঠিক আছে, শীতকালীন অধিবেশন হচ্ছে কি ওই নভেম্বর ডিসেম্বরের টাইম। ওকে, অধিবেশন কিন্তু দীর্ঘস্থায়ী বলিনি। তো তার মানে 3টে অধিবেশন প্রত্যেক বছর আমাদের পার্লামেন্টে অনুষ্ঠিত হয়।
কিন্তু আমাদের পার্লামেন্টের নিয়ম অনুযায়ী বছরে ন্যূনতম 2টো অধিবেশনের আহ্বান কিন্তু করতেই হবে। তাই যখন বলেছে যে কমপক্ষে কতবার পার্লামেন্টের অধিবেশন হয়, তাই 3টে না করে আমরা কি নেব, অপশন নাম্বার বিটাকে ধরবো রাইট অ্যান্সার, অর্থাৎ 2টো। কমপক্ষে কটা হতে হবে, 2টো হতেই হবে, এবং 2টো অধিবেশনের মধ্যে গ্যাপ সেটা কিন্তু আমার কখনো 6 মাসের বেশি হওয়া পসিবল নয়। ঠিক আছে স্যার, চলো। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়েছে? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়েছে? আগেরটাতে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, জানো তো, এই যে বললাম যে সংবিধানের 2টো অধিবেশনের মধ্যবর্তী সময়কালটা হচ্ছে 6 মাসের বেশি হওয়া উচিত নয়। 6 মাসের বেশি কখনোই এক্সটেন্ড হয় না, বাট 6 মাসের বেশি হলে হয় না, গ্যাপটা 6 মাসের কম হতে হয়। এবারে 6 মাসের সময় রাষ্ট্রপতি যদি মনে করেন, তাহলে তিনি প্রয়োজন অনুযায়ী অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন, যেটাকে বলা হয় আর্টিকেল নাম্বার 123। সেই আর্টিকেল নাম্বার 123 বা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ অনুযায়ী এই পার্লামেন্টের 2টি অধিবেশন চলাকালীন যে মাঝের সময়, যে গ্যাপটা, এই গ্যাপে রাষ্ট্রপতি চাইলে সংসদ অধিবেশনটা আহ্বান জানাতে পারে। ঠিক আছে, বাট সেটা অবশ্যই পার্লামেন্ট কর্তৃক আবার অনুমোদিত হতে হয়, তাই না? চলো তাহলে এটা বলো, মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি, তাহলে ফান্ডামেন্টাল ডিউটি কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? অপশন নাম্বার এ হবে আমাদের রাইট অ্যান্সার, রাশিয়া। 12টা বলো, গণপরিষদে প্রস্তাবনা কে উপস্থাপন করেছিলেন? গণপরিষদে প্রস্তাবনা কে উপস্থাপন করেছিলেন? দ্য অবজেক্টিভ রেজলিউশন, যেটাই পরবর্তীকালে প্রস্তাবনা বা প্রিয়াম্বল হিসেবে আর কি ধরা হয় বা পড়ি আমরা। বাট সংবিধানে সর্বপ্রথম কে, বা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সর্বপ্রথম কে দ্য অবজেক্টিভ রেজলিউশন বা সংবিধানের সমূহ সংক্রান্ত প্রস্তাবটাকে উত্থাপন করেন? তিনি আর কেউই নন, তিনি হচ্ছেন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি পরবর্তীকালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হবেন। তিনি হচ্ছেন ডক্টর জওয়াহরলাল নেহেরু। তিনি হচ্ছেন আমাদের জওয়াহরলাল নেহেরু। ওকে, তো গণপরিষদের প্রস্তাবনাটাকে তিনি কিন্তু উত্থাপন করেছিলেন। ওকে, বি.এল. রাও, ডক্টর বাবা সাহেব আম্বেদকর এবং সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলও পরবর্তীকালে মন্ত্রী হবেন, মানে যেটাকে আমরা গৃহমন্ত্রী বলে চলি স্বাধীন ভারতের। ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি কিন্তু খসড়া কমিটির প্রধান হবেন, বা ড্রাফটিং কমিটি যেটা। ঠিক আছে, চলো যাচ্ছি আমরা পরেরটাতে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শ্বেতকণিকারা কি? আচ্ছা, তার আগে একটু বলে দিই, শ্বেত রক্ত কণিকা 2 ধরনের হয়, একটাকে বলা হয় দানাদার, একটাকে বলা হয় অদানাদার। দানাদার মানে সাইটোপ্লাজমে দানা উপস্থিত, তাই তাদেরকে দানাদার বা গ্র্যানুলোসাইট বলে। আর অদানাদার মানে সাইটোপ্লাজমে কোনো রকম দানা নেই, তার জন্য তাদেরকে বলা হবে অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার। দানাদার শ্বেত রক্তকণিকা 3 ধরনের হয়, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর অদানাদার 2 ধরনের হয়, একটাকে বলা হয় লিম্ফোসাইট, আর একটাকে বলা হয় মনোসাইট। এবারে স্যার, লিম্ফোসাইট আমার দেহের অনাক্রম্য তন্ত্র বা ইমিউন সিস্টেমটাকে তৈরি করতে হেল্প করে, বাট পড়ে রইল হচ্ছে কি মনোসাইটটা। মনোসাইট কি করবে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করবে। ইজি মনে করা। তার মানে স্যার মনোসাইট কোথায় আছে? অপশন নাম্বার বি তে আছে আর অপশন নাম্বার সি তে আছে। ও স্যার, অপশন নাম্বার বি তে তো লিম্ফোসাইট আছে, বাট আপনি যে এইমাত্র বললেন লিম্ফোসাইটটা অনাক্রম্য তন্ত্র তৈরি করতে হেল্প করে, তার মানে বি তো কোনো মতেই হবে না, পড়ে রইল শুধুমাত্র সি। তো মনোসাইটের সাথে সাথে যে দানাদার শ্বেত রক্ত কণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করবে, সেটা আমার কোনটা? নিউট্রোফিল, নিউট্রোফিল, নিউট্রোফিল। তাহলে সঠিক উত্তর দেখে নেব আমরা স্যার, অপশন নাম্বার সি হলো কি এটার রাইট অ্যান্সার। মনোসাইট এবং নিউট্রোফিল এই দুটো কিন্তু ফ্যাগোসাইটোসিসে রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 14টাকে আমরা দেখিনি। ভারতে দ্বৈত শাসনের অবসান কে ঘটান? ভারতে দ্বৈত শাসনের অবসান কে ঘটান? ওয়ারেন হেস্টিংস, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং, নাকি লর্ড রিপন? এটা তো কখনো আসেইনি স্যার। ভারতের দ্বৈত শাসনের অবসান ঘটেছিল 1772 সাল নাগাদ, তাই না? তখন কে ছিলেন? গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তিনি হচ্ছেন আমাদের ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, অপশন নাম্বার এ। 15 আলাউদ্দিন খিলজির সভাকবি কে ছিলেন? সিকান্দার শাইনি যাকে বলা হতো, তাই না? সেই আলাউদ্দিন খিলজি তার সভাকবি কে ছিলেন? আলাউদ্দিন খিলজি তার সভাকবি কে ছিলেন? আলাউদ্দিন খিলজি কে ছিলেন? খিলজি সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক, তিনি হচ্ছেন আলাউদ্দিন খিলজি।
সমগ্র পশ্চিম ভারত জয় করবেন, তারপরে তার একজন সেনাপতি মালিক কাফুরকে পাঠাবেন দাক্ষিণাত্য জয় করার জন্য, তাই না? আলাই দরওয়াজা বানাবেন, আমাদের যে যেটাকে আমরা কুতুব মিনার বলি, সেই কুতুব মিনারের এন্ট্রান্সটাকে বানাবেন তিনি, অর্থাৎ যেটাকে আলাই দরওয়াজা বলা হয়, তাই না? তো তার সভাকবি কে ছিলেন? শুধুমাত্র তার কোর্টেই নয়, সঠিক উত্তরটা হবে আমির খুসরো, সঠিক উত্তরটা হবে আমাদের আমির খুসরো। ঠিক আছে, আমির খুসরো শুধুমাত্র আলাউদ্দিন খিলজির সভাতেই নয়, তিনি আমাদের দিল্লি সালতানাতের 6 থেকে 8 জন রাজার সভাকে কিন্তু সভাকবি হিসেবে অলংকৃত করেন। ঠিক আছে, যাকে বলা হয় আমাদের তুতু হিন্দ, যাকে আমরা কি বলি, যাকে আমরা বলি তুতু হিন্দ বা প্যারট অফ ইন্ডিয়া, কাওয়ালি, খাদি বলি, মডার্ন সিতার, সব কিন্তু এনারই মানে আর কি ইন্ট্রোডাকশন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, যেহেতু এই সেশনটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের স্টুডেন্টদেরকে নিয়ে, তাই তোমরা যারা যারা এখনো পঞ্চায়েতে কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কতটা পড়তে হবে, এসব ব্যাপারে এখনো কনফিউজ হয়ে রয়েছে, তাদের জন্য কিন্তু আমরা অলরেডি TWS এর তরফ থেকে লঞ্চ করে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ব্যাচ, যেখানে তোমরা গ্রাম পঞ্চায়েতের সিলেবাস অনুযায়ী জিকে, অঙ্ক, বাংলা, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন কিন্তু পেয়ে যাচ্ছ সম্পূর্ণ একটি জায়গার মধ্যে। সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ, লাইভ ক্লাস চলাকালীন তুমি তোমার ডাউট স্যার অথবা ম্যাডামদের থেকে জেনে ডাউট ক্লিয়ারটাকে করে নিতে পারো। যে লাইভ ক্লাসটাকে তুমি করছো তার রেকর্ডেড ভার্সনটাকেও তুমি অ্যাক্সেস করতে পারছো। হয়তো তুমি অঙ্কে একটা পার্সেন্টেজ করছো, বা ধরো সায়েন্সের ক্ষেত্রে আমরা বললাম যে ফিজিক্সের একটা টপিক পড়ালাম, তুমি হয়তো বুঝতে পারলে সেই মুহূর্তে, একটু পরে গিয়ে আবার ভুলে গেলে, তো যখনই ভুলে যাচ্ছ তখন রেকর্ডেড সেশনটাকে আরেকবার দেখে নিয়ে সেটাকে মাথায় রেখে দাও। ওকে, নোটস পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাচ্ছ, কিন্তু সবকিছু এটার মধ্যে, আলাদা করে কোনো কিছু আর পারচেজ করার দরকার নেই। ঠিক আছে, টোটাল ভ্যালিডিটি হচ্ছে কি 12 মাসের জন্য, ব্যাচটাকে কমপ্লিট করানো হবে আমাদের 3 মাসের মধ্যেই। আর স্যার পঞ্চায়েত নিয়োগে একটা তো সিলেবাস আমরা বিগত 2 বছর আগে যখন রেজিস্ট্রেশন চালু হয়েছিল তখন দেখেইছিলাম, এর পরবর্তীতে যখন যদিও বা কিছু চেঞ্জেস আছে আমাদের পঞ্চায়েতের সিলেবাসে, তাহলে সেই চেঞ্জ অনুযায়ীও সিলেবাস ডিটেল করে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক আছে, বাট এগুলো কিন্তু আমার থাকবেই, এছাড়াও অ্যাড হতে পারে, যদিও কোনো কিছু টপিক আমাদের অ্যাড হয় সেটাকেও কিন্তু এই ব্যাচের মধ্যে তোমাদেরকে ধরে ধরে করিয়ে দেওয়া হবে। ওকে, তো থিওরি প্লাস এমসিকিউ চলছে, লাইভ প্লাস রেকর্ডেড ভার্সনটাও পেয়ে যাচ্ছ, পিডিএফ প্লাস ক্লাসটাও পেয়ে যাচ্ছ। ক্লাসেস কিন্তু আমাদের জুন মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে, তাই আর দেরি না করে আজ বা কালকের মধ্যেই পারচেজ করে নাও TWS একাডেমির ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ব্যাচটিকে। চলো পরের প্রশ্নে আমরা যাচ্ছি, কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়েছিল, বা কাদের সময় হয়েছিল আমাদের কৈবর্ত বিদ্রোহ? বলে ফেলো, কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়েছিল, এবং কৈবর্ত বিদ্রোহটা স্যার আমার কোন সময়তেই বা হতে আমরা দেখতে পাই? চলো, কৈবর্ত বিদ্রোহ তাহলে কি হবে? তাহলে সঠিক উত্তর হলো কি পাল যুগে। পাল যুগে আমরা দেখতে পাই হলো কি কৈবর্ত বিদ্রোহ। ঠিক আছে, মহাবলীপুরমের রথ মন্দির কে নির্মাণ করে? মহাবলীপুরমের রথ মন্দির কে নির্মাণ করে? আর মহাবলীপুরম শহরটাকেও তিনি বানিয়েছিলেন, তাই না? তো চলো, তো কি হবে এটা সঠিক উত্তর? তিনি হচ্ছেন আমাদের পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট নরসিংহবর্মন I। তাহলে প্রথম নরসিংহ বর্মন, তাকে আমরা কি বলি, যে মহাবলীপুরমের রথ মন্দিরটাকে কিন্তু তিনি নির্মাণ করেন। দ্য গ্রেটেস্ট রুলার অফ দ্য পল্লব ডাইনাস্টি ইন সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, তিনি কি উপাধি নিয়েছিলেন? তিনি কিন্তু আমাদের উপাধি নিয়েছিলেন হলো গিয়ে বাতাপি কুণ্ড, তাই না? কারণ তার পিতার নাম ছিল মহেন্দ্র বর্মন, সেই মহেন্দ্র বর্মনকে যুদ্ধে হারিয়েছিলেন চালুক্য বংশের সম্রাট পুলাকেশিন II। তো এই পুলাকেশিন II কে আবার কিছুদিনের মধ্যে পরাজিত করে হত্যা করেন কে? আমার এই নরসিংহ বর্মন, তাই না? চলো 18টায় চলে আসি। ভারতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক নাগার্জুনা কার রাজসভায় ভারতে ছিলেন? ভারতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক নাগার্জুন কার রাজসভায় ভারতে ছিলেন? বলে ফেল। নাগার্জুন, নাগার্জুন ওকে, নাগার্জুন কার রাজসভায় ভারতে ছিলেন? বিখ্যাত বৌদ্ধ দার্শনিক, তাই না? শত সহস্রিকা প্রজ্ঞা পারমিতা, এগুলো বেসিক্যালি যে কুষাণ আমলের টাইমে লেখা হয়েছিল, তাই না?
তো সঠিক উত্তরটা হবে আমাদের কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্কের সময় কিন্তু এরা তার সভায় ছিলেন। ঠিক আছে, চলো, ডান্ডি অভিযান কত সালে হয়েছিল? ডান্ডি অভিযান কত সালে হয়েছিল? ডান্ডি অভিযান কত সালে হয়েছিল? জলদি কমেন্ট চাই কমেন্ট সেকশনের মধ্যে। তাহলে ডান্ডি অভিযান হয়েছিল 1930 সালে। দেশীয় ভাষার সংবাদপত্র আইন কত সালে প্রবর্তিত হয়? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত সালে প্রবর্তিত হয়? স্যার, যাকে আমরা বলি হচ্ছে কি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, তাই না? যেটাকে অনেক পরীক্ষায় তোমরা আসতে দেখবে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। চলো, তাহলে দেশীয় ভাষায় সংবাদপত্র আইনটা হলো 1878। 1878 কি হলো? দেশীয় ভাষায় সংবাদপত্র আইনটা কিন্তু আমার প্রবর্তিত হলো। আচ্ছা, কমেন্টের মধ্যে সবাই আমাকে অ্যান্সারটা কিন্তু লিখে জানাবে। যারা যারা ভিডিওটিকে দেখছো, কমেন্টের মধ্যে কিন্তু আমি সবার কাছে এই অ্যান্সারটাকে চাই যে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কোন ভাইসরয়ের আমলে প্রবর্তিত হয়? ব্রিটিশ ভারতের কোন ভাইসরয়ের আমলে এই আইনটা প্রবর্তিত হয়? তার নামটা আমাকে কমেন্টের মধ্যে তোমরা কিন্তু সকলে লিখে জানাবে। 21, আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? স্যার, সঠিক উত্তরটাকে আমরা দেখিনি। অপশন নাম্বার এ হবে আমার এখানে রাইট অ্যান্সার, থিওডোর বেক। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন বড়লাটের আমলে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস কোন বড়লাটের আমলে প্রতিষ্ঠিত হয়? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড ডাফরিন নাকি লর্ড কার্জন? ভারতীয় জাতীয় কংগ্রেস কোন বড়লাটের আমলে প্রতিষ্ঠিত হয়? আর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম, তাই না? চলো, আর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? একজন বাঙালি ছিলেন, তিনি হচ্ছেন কি আমাদের উমেশ চন্দ্র ব্যানার্জি, তাই না? প্রথম ফরাসি সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি। বদরুদ্দিন তায়েব ছিলেন প্রথম মুসলিম সভাপতি আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। ওকে, প্রথম মহিলা হচ্ছেন অ্যানি বেসান্ট। প্রথম বাঙালি মহিলা হচ্ছেন আমাদের নামটা ভুলে যাচ্ছি তার, নীলি সেনগুপ্তা, তাই না? তো জাতীয় কংগ্রেস কোন বড়লাটের আমলে প্রতিষ্ঠিত হয়? তাহলে সঠিক উত্তরটা হচ্ছে লর্ড ডাফরিন, অপশন নাম্বার সি, লর্ড ডাফরিন। 22 আমরা চলে আসছি সকলে। কোন নদীর উচ্চ অববাহিকায় লাচুং এবং লাচিন অঞ্চলে নানান ধরনের গ্রাব রেখা দেখা যায়? কোন নদীর উচ্চ অববাহিকায় লাচুং ও লাচিন অঞ্চলে নানা ধরনের গ্রাব রেখা দেখা যায়? তিস্তা, তোরসা, ব্রহ্মপুত্র নাকি সিন্ধু? তাহলে সঠিক উত্তরটা আমরা এখানে দেখিনি। সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার এ, তিস্তা। তাপি নদীর প্রধান উপনদী কোনটা? তাপি নদীর প্রধান উপনদী কোনটা? বলে ফেল। তাপি নদীর প্রধান উপনদী কোনটা? চম্বল, ভীমা, মুথা নাকি পূর্ণা? তাই না? তাহলে সঠিক উত্তরটা দেখি আমরা, অপশন নাম্বার ডি, পূর্ণা। 25, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? আমাদের ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? স্পিকার, ফার্স্ট স্পিকার অফ লোকসভা ইন ইন্ডিয়া। লোকসভার প্রথম অধ্যক্ষ হচ্ছেন কি আমাদের জি.ভি. মাভলাঙ্কার, জি.ভি. মাভলাঙ্কার, অপশন নাম্বার সি। 26, ভারতীয় সংশোধনী অনুযায়ী সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ যায়? কোন সংশোধনী অনুযায়ী, কোন সংবিধান সংশোধনী অনুযায়ী সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ যায়? কোন সংশোধনী অনুযায়ী সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ যায়? 31তম, 36তম, 42তম, 44তম? Which of the following is your correct answer? চলো, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে দেখিনি আমরা 44তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, চলো, কোশ্চেন নাম্বার 27, পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া কে অনুমোদন করে? পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া কে অনুমোদন করে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরিকল্পনা কমিশন নাকি জাতীয় উন্নয়ন পর্ষদ? বলে ফেলো। তো তাহলে স্যার
প্রিন্ট কোথায় রে? ও চলো, তো তাহলে স্যার সঠিক উত্তরটা দেখিনি, জাতীয় উন্নয়ন পর্ষদ, অপশন নাম্বার ডি। জাতীয় উন্নয়ন পর্ষদ, অপশন নাম্বার ডি। চলো 28, বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক নাম কি? স্যার দেখো ভালো করে বোঝো, যে ধরো আমাকে একটা দিল বেকিং সোডা, আমাকে ধরো একটা দেওয়া হলো বেকিং সোডা, আরেকটা ধরো আমাকে দেওয়া হলো ওয়াশিং সোডা, আরেকটা ধরো আমাকে দেওয়া হলো ওয়াশিং সোডা। তাহলে স্যার একটা হলো বেকিং, একটা হলো ওয়াশিং। বেকিং সোডা মানে সোডিয়াম বাইকার্বনেট, মানে যেটাকে আমরা বলি NaHCO3। ওয়াশিং সোডা মানে হলো সোডিয়াম কার্বনেট ডিকাহাইড্রেট Na2CO3। এবার টেনিস্টোটা আমি আর লিখলাম না, জাস্ট বললাম। তো এই বেকিং সোডাটাকে আমরা বলি বাইকার্বনেট, আর ওয়াশিং সোডা এটাকে আমরা বলি শুধুমাত্র কার্বনেট। তো তার মানে বেকিং বাই, তাহলে বেকিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট, অপশন নাম্বার বি। ঠিক আছে, চলেন স্যার 29, শস্য সংরক্ষণের জন্য কি ব্যবহৃত করা হয়? মানে এটি একটি কৃত্রিম রাসায়নিক পদার্থ, যেটা আমার কোনো শস্য যাতে অনেকদিন ধরে টেকসই থাকে, বা যে কোনো প্রিজার্ভ ম্যাটেরিয়াল যাতে অনেকদিন টেকসই থাকে, সেটার জন্য ব্যবহার করা হয়, তাই না? যেটাকে পাতি বাংলায় প্রিজারভেটিভ বলি আমরা। ওকে, ফুড প্রিজারভেটিভ। তো তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি, সোডিয়াম বেনজোয়েট কে। সোডিয়াম বেনজোয়েট। ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? সিএসও, এনএসএসও, আরবিআই নাকি আইএসআই? ঠিক আছে, বলো। তাহলে সঠিক উত্তরটা দেখে নিয়ে, সেটা হচ্ছে কি সিএসও। সিএসও মানে হলো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, যেটা বর্তমান ভারতে এনএসওর অন্তর্গত। তো এরাই কিন্তু মূলত কি করে, ভারতের জাতীয় আয়টাকে পরিমাপ করতে সহায়তা করে। ঠিক আছে, তো তাহলে আজকের ক্লাসে আমাদের এই মতন 30টা প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল। ওকে, যারা যারা তোমরা পুলিশের প্রিপারেশন নিচ্ছ, কারণ এবছর আমরা ভিন্ন ভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনতে পারছি কিন্তু অনেকটা পরিমাণে পুলিশ, মানে অনেক পরিমাণে এবারে ভ্যাকেন্সি আসতে চলেছে পুলিশের ক্ষেত্রে। সে আমাদের WBP হোক, কেপি হোক, তার সাথে হচ্ছে আবগারি দপ্তর হোক না কেন, জেল ওয়ার্ডারের পরীক্ষাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো তোমরা যারা যারা পুলিশের পরীক্ষার্থী, অর্থাৎ এবছর জেনুইন ভাবে পরীক্ষাটাকে দিয়ে তোমরা সকলে নিজেদের একটা উর্দি পড়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য কিন্তু আমরা TWS এর তরফ থেকে নিয়ে চলে এসেছি 2024-এ দ্বিতীয়বারের জন্য WBP কেপি ফাউন্ডেশন ব্যাচ 2.0। অর্থাৎ এবছর একটা আমাদের WBP কেপি ব্যাচ কমপ্লিটেড করা হয়ে গিয়েছে। সেকেন্ড স্টুডেন্টদের কথা রেখে এবং আমাদের যত কোয়েরি আসছে তার উপর বেস করে আমরা কিন্তু 2.0 বা সেকেন্ড ব্যাচটাকে লঞ্চ করে দিলাম, যেখানে ভ্যালিডিটি কিন্তু আর 12 মাসের জন্য দেইনি, ভ্যালিডিটি আমরা দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে সম্পূর্ণ 15 মাসের জন্য, তাই না? তো সম্পূর্ণ 15 মাসের তোমরা ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ, অর্থাৎ 15 মাস ধরে তোমরা তোমাদের ক্লাসের রেকর্ড থেকে শুরু করে, স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে, মক টেস্ট থেকে শুরু করে, ক্লাস টেস্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু অ্যাক্সেস করতে পারবে। সম্পূর্ণ ব্যাচটার ডিউরেশন হচ্ছে গিয়ে 5 মাস, মানে ব্যাচটাকে কমপ্লিট করানো হবে 5 মাসের মধ্যে। সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ, অর্থাৎ লাইভ ইন্টারঅ্যাকশনের মাধ্যমে তুমি কিন্তু ফ্যাকাল্টিদের কাছ থেকে তোমার ডাউটটাকে সলভ করে নিতে পারো। ঠিক আছে, লাইভের রেকর্ডেড ভার্সন পেয়ে যাচ্ছ, আলাদা করে কি বলার, আমাদের সব ব্যাচে তো এগুলো দেওয়া হয়। লাইভের রেকর্ডেড ভার্সন, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, সব কিছুর A to Z সলিউশন কিন্তু তোমার এই একটা ব্যাচের মধ্যে। তাহলে আর দেরি না করে, ক্লাসেস কিন্তু আমাদের জুন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, আর দেরি না করে পুলিশের পরীক্ষার্থীরা কিন্তু জলদি জয়েন করে নাও এই WBP কেপি ফাউন্ডেশন 2.0-তে। পিএসসি মিসলেনিয়াস ব্যাচ অলসো আমাদের চলছে। যারা যারা শুধুমাত্র মিসলেনিয়াসটাকে লক্ষ্য করে এগিয়ে চলছো, তারা কিন্তু এই পিএসসি মিসলেনিয়াস ব্যাচটাকে দেখতে পারো, যেখানে আমরা প্রিলিমস লেভেল পর্যন্ত তোমাদের অ্যারিথমেটিক মানে ম্যাথের পোর্শনটা এবং জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজ এর পোর্শনটার A to Z বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত থিওরিটাকে ক্লিয়ার করিয়ে তারপর চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন কিন্তু এখানে করানো হবে। তাহলে এই ব্যাচটাকেও কিন্তু তোমরা সকলে একবার দেখে নিতে পারো। ঠিক আছে, পঞ্চায়েত ব্যাচ তো বলেই দিলাম। আচ্ছা, এই ব্যাচ যে আপনি স্যার এত ব্যাচের কথা বলছেন, কোথায় পাবো ব্যাচগুলোকে গিয়ে? তার জন্য তোমাদের সকলকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে TWS একাডেমি।
এবং TWS একাডেমি সার্চ করার পর তোমাদের যে অ্যাপটা চোখের সামনে চলে আসবে সেটাকে ইনস্টল করবে, ইনস্টল করে ওপেন করে নিজের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস তোমরা পাবে। এই রকম ইন্টারফেসের মধ্যে পেইড কোর্সেস এই অপশনে ক্লিক করলে বর্তমানে কোন কোন ব্যাচ আমাদের অ্যাপের মধ্যে চলছে সেটার ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা অ্যাপের মধ্যে ইবুক, পেইড টেস্ট, ফ্রি ক্লাসেস, ফ্রি টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এর রোজকার রোজ তথ্য, জব অ্যালার্ট, অল PYQ সব কিন্তু তুমি অ্যাপটা থেকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তো TWS একাডেমি অ্যাপ বর্তমানে আমাদের অ্যাপে এই ব্যাচগুলো কন্টিনিউ চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, PSC মিসলেনিয়াস ফাউন্ডেশন, আপার প্রাইমারি ফাউন্ডেশন, NMJNM ফাউন্ডেশন এন্ড WBPKP মেইন ব্যাচ তো আমাদের এখানে চলছে। ঠিক আছে, যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি মনে করে জয়েন হয়ে যাবে দ্য ওয়ে অফ সলিউশন। আর এই তিনটে ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট, এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যে কোনো সরকারি চাকরির আপডেট থেকে শুরু করে তার অথেন্টিক ইনফরমেশন, কবে কি শুরু হচ্ছে না হচ্ছে সব ডিটেলস, সেই চাকরিটার জন্য ফ্রি ক্লাসেস বা পেইড ব্যাচেস আসছে কিনা সবকিছুর তথ্য, মক টেস্ট সবকিছু কিন্তু তোমরা আমাদের এই তিনটে চ্যানেলের মধ্যে সলভ করিয়ে থাকি। ঠিক আছে, তাহলে আজকের সেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চলবে। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।